গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে অগ্রহায়ণের সংক্রান্তি, অর্থাৎ ইতু মায়ের বিসর্জন বিধির পুজো। তো আজকের দিনটা তো আমরা মায়ের নাম করেই শুরু করছি। আশা করছি আমার পরিবারের যেই সমস্ত মা বোনেরা ইতু মায়ের ব্রত রেখেছো তাদেরও খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটুক, তারা খুব সুন্দরভাবে ব্রত উদযাপন করো এবং মায়ের কৃপা দৃষ্টি সদা সর্বদা আমাদের গৃহে থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। সকাল সকাল মা জোগাড় যন্ত্রতে লেগে গেছে, আমিও স্নান টান করে চলে এসেছি। এখন ইতু মায়ের পুজো দেবো, ঘড়িতে বাজে 8:10। চলো মা কি করছে একবার একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে পুজো বিধিটা শুরু করছি। পিঠে পুলি করছে। তো এই যে এখানে দেখো এতগুলো সরু চুকলি ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে তেল পিঠে বা মালপোয়া ভাজা হচ্ছে। আজ আমি তোমাদেরকে ইতুমা কিভাবে আমাদের বাড়িতে আসলো সেই গল্পটা বলবো। গল্পটা 3 বছর আগেকার। তখন আমি আমার বাড়িতে ইতু পুজো করতাম না, বা আমি আমার বাড়ির কোনো মানুষকে ইতু পুজো করতেও দেখিনি বা ইতু পুজোর কথা বলতেও শুনিনি। শুধুমাত্র ইতু পুজোর গল্পটা অর্থাৎ উম্নঝুম্নর গল্পটা কেউ আমাকে গল্পের ছলে খুব ছোটোবেলায় বলেছিল, সেটুকুনি জানতাম। এই সময় আমাদের যখন খুব খারাপ অবস্থা ছিল, সেই সময় আমি মায়ের কাছে নিবেদন করলাম যে মা, আমি তোমার পুজো করতে চাই এবং তোমাকে আমার বাড়িতে আনতে চাই, তুমি আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করো। আর শুধু যে পুজো পাঠ করেছি এরকমও কিন্তু নয়, আমি কর্ম দিয়েও সেই কাজটা করার চেষ্টা করেছি, যাতে আমাদের বাড়ির আর্থিক অবস্থা অনেক অনেক বেশি উন্নত করতে পারি আমি এবং ভাই দুজনে মিলে। দুজনের কর্মের ফল এবং প্রত্যেকটা ঠাকুরকে ডাকার ফলেই কিন্তু আজকে আমরা এই সুদিনটা দেখতে পেরেছি। যাই হোক, সেই সময় আমার পরিবারের অনেক সদস্য অর্থাৎ লিভিং উইথ সায়নীর অনেক সদস্যরা আমার কাছে ইতু পুজোটা দেখতে চেয়েছিল টিউটোরিয়াল হিসাবে। সেই সময় আমি ইতু পুজোর মাহাত্ম্য, ইতু পুজোর ব্রতকথা এবং ইতু পুজো কীভাবে করতে হয় সেই সমস্ত কিছু বই কিনে নিয়ে এসে পড়েছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে আমার এই পুজোটা করা দরকার এবং মাকে মন প্রাণ দিয়ে ডেকে বলেছিলাম যে মা, আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করো, আমরা অনেক খাটছি, তো আমাদেরকে সেই ধরনের একটু ফল দাও। সেই করেই আমার কিন্তু পুজোটা শুরু করা। আর এই যে নিয়মটা দেখতে পাচ্ছ, এই খই দইয়ের ভোগ, এটা কিন্তু আমাদের পুরোহিত মশাই আমাকে বলে দিয়েছিলেন যে তুমি খই দইয়ের ভোগ দেবে এবং সারাদিনে তুমি এই এই জিনিসগুলো গ্রহণ করতে পারো ভোগ হিসাবে বা খাবার হিসাবে। আর তোমরা অনেকেই বলো যে আমি ইতু পুজোতে একটি কেন ঘট পাতি। তার কারণ হলো, ইতু পুজোটা শুরু করার আগে আমি একজনের ভিডিও দেখেছিলাম, তাদের বাড়িতে ইতু পুজো প্রত্যেক বছর হয়। তো সেই ভদ্রমহিলাই বলেছিলেন যে ইতু পুজোর যে নিয়মটা সেটা হচ্ছে কুমারী মেয়েরা একটা ঘট পাতে আর সধবা মেয়েরা 2টো ঘট পাতে। তো সেই হিসাবে আমি তার কথা মতনই শুরু করি। এর আগে অগ্রহায়ণ মাসে দিন দেখে আমাদের নবান্ন করা হতো, কিন্তু তার কথা মতন মানে সেই ভদ্রমহিলার কথা মতনই কিন্তু আমি ইতু পুজোর দিনটাই নবান্নর জন্য বেছে নিই। কেন কি উনি বলেছিলেন যে ওনার বাড়িতে নাকি অগ্রহায়ণের সংক্রান্তির দিন কোনো দিনক্ষণ বা তিথি না দেখে ইতুমার কাছে আগে নতুন অন্ন দিয়ে তারপরে বাড়ির ঠাকুরকে অন্ন দিয়ে তারপরে নাকি গ্রহণ করা হয়, অর্থাৎ তারা সেই দিনটাতে নবান্ন করেন। যেহেতু আমার বাড়িতে আঁশ নবান্ন হয়, তো তার জন্য আমরা কিন্তু মাছটাও রাখি। আর ওনার বাড়িতে এই দিনটাতে নিরামিষ নবান্ন হয় বলে উনি নিরামিষ রান্নাবান্নাই করেন, নরকম পদ। তো সেই হিসাবেই আমি কিন্তু আমার পুজোটা শুরু করি। এই পুজোটা আমার কোনো বংশের পুজো নয়, তবে হ্যাঁ, ওই সবারটা শুনে সবারটা দেখে আসলে মন থেকে ভক্তি ভরে আমি ঠাকুরকে ডাকতে চেয়েছিলাম, তাই জন্যই আমি এই জিনিসটা সবার মতামত নিয়ে করেছি। জানি না এটাতে কতটা ভুল ভ্রান্তি আছে বা আমি কতটা ঠিক মতন করতে পারছি, তবে এটুকুন জানি যে ভক্তি ভরে মাকে ডাকছি আর মা ঠিকই আমার আবেদন নিবেদন সব কিছুই শুনে নেবেন। এদিকে গোপলুদেরও খাবার সময় হয়ে গেছিলো, সকাল হয়ে গেছিলো 9:30। ওদেরকে ঘুম থেকে তুলে আমি সুন্দর করে দুধ বিস্কিট আজকে খাইয়ে দিলাম। রোজ কি এক খাবার খেতে ইচ্ছে করে? ভগবানেরও তো ইচ্ছে করে রোজ একটু আলাদা আলাদা খেতে, আর ওরা আমার ছেলে, তাই ওদেরকে আমি নিজের মতন করে সুন্দর রাখার চেষ্টা করি। সকালবেলায় উঠিয়ে দেখো গোপলুদেরকে আমি সুন্দর করে কিন্তু কম্বলটাও পরিয়ে দিয়েছি, যাতে ওদের বসতে অসুবিধা না হয়। এখন জানো তো নিউবর্ন বেবিদের মতন গোপালদেরও সমস্ত কিছু পাওয়া যায়।
যাই হোক, যেটা বলছিলাম, সমস্ত ঠাকুরই আমার বাড়িতে চলে এসেছেন। আমার আর কোনো চিন্তা নেই, সবাইকে নিজের মতন করে রাখার চেষ্টা করি। জানি না সেটা কতটুকুন কি নিয়মের মধ্যে পড়ে, তবে চেষ্টা করি সবাইকে ভালো রাখার। এখানে শিব পুজো করে নিচ্ছি। তোমরা তো সবাই জানো শিব ঠাকুরের পুজো আমি সেই কোন ছোট্টবেলা থেকে করি, আর শিব ঠাকুরই প্রথম ছিলেন যার ব্রত উপবাস আমি প্রথম ধরেছিলাম। আর তখন তো আমি জানতামও না যে লোকনাথ বাবা শিব ঠাকুরেরই অংশ। পরে যখন জানতে পারি যে লোকনাথ বাবা শিব ঠাকুরেরই অংশ, তখন কিন্তু দুজনের পুজোই আমি সুন্দরভাবে করার চেষ্টা করি। এখানে আজকে দুটো আকন্দ ফুলের মালা এনেছিলাম, আর আকন্দ ফুলের মালাটা পরানোর পরে আমার যেন শিব ঠাকুরের সৌন্দর্য মনে হয় আরও বেড়ে যায়, আর লোকনাথ বাবারও তাই। অন্য যে কোনো মালা পরালে দেখবে শিব ঠাকুর আর লোকনাথ ঠাকুরের রূপটা কিন্তু অতটা খোলে না। যখন আকন্দের মালাটা পরাবে আর নীলকণ্ঠ ফুল একটু তার পায়ে দেবে, তখন যেন মনে হয় দুজনকেই একদম সৌম্যকান্তি পুরুষের মতন লাগে। তোমরাই একবার দেখে নাও কেমন লাগছে তাদেরকে। আসলে যার যেটা পুজোর জোগাড় তাকে সেই জিনিসেই ভালো লাগে। যেমন জবা ফুলে মা কালীকে অত্যন্ত সুন্দর লাগে, সেরকম আকন্দ ফুলে আমার এই দুজনকে ভালো লাগে। এখানে দেখো নতুন গুড়, চাল, কলা, কমলা লেবু, দুধ এগুলো দিয়ে আমাদের একটা ভোগ দিতে হয়। এটাকেই বলা হয় নবান্ন করা। তো এটা সমস্ত ঠাকুরের নামেই আজকে দেব, তবে গোপলুদেরকে একটু পরে দেব। এত সকাল সকাল স্নান করানোর ওদেরকে কোনো দরকার নেই। এই সমস্ত কিছু করার পর আমি লোকনাথ বাবার পাঁচালিটা ভালো করে পড়ে নিচ্ছিলাম। প্রত্যেক সোমবারেই আমি লোকনাথ বাবার পাঁচালিটা পড়ি। যাই হোক, এরপরেই তো আসবে সেই কঠিন সময়টা, যেই সময়টা মাকে আমাকে বিদায় দিতে হয়। মনটা খারাপ হয়ে যায়, আর আমি একটু আজকে খিটখিটেও হয়ে গেছিলাম। আমার কেন যেন খুব রাগ রাগ হচ্ছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে মাকে আমি মাথায় করে এখান থেকে নিয়ে যাই, একদম ঘর থেকে বের করি মাকে মাথায় করে, ঘরের দিকে মুখ করে আমি কিন্তু মাকে বের করি। এই নিয়মটাও ওই ভদ্রমহিলাই আমাকে বলে দিই, মানে ইউটিউবে বলেছিলেন, তার কাছ থেকেই আসলে আমার জানা। ওনার চ্যানেলের নামটা আমার ঠিক মনে পড়ছে না, যার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না। আর ভিডিওটাও জানো তো ওই সেই সময়ই এসেছিলো। আমি তারপরে অনেক সার্চ দিয়ে দেখেছি, আর কিন্তু ওই ভিডিওটা আমার মানে সার্চে আসছেও না। তো আমি জানি না যে তার চ্যানেলটার এখন কি অবস্থা বা কোথায় আছে, তবে আমি তার কাছ থেকেই কিন্তু এই পুজোটা শিখেছিলাম। আর যেটুকুন যা জানার আমাদের বাড়ির পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম। তো এই যে এইভাবে বের করে নিচ্ছি মাকে, আর এরপরে আমি হাতে করেই নিয়ে যাব। পরবর্তী অংশটুকুন আমার মা ক্যামেরা করেছে। তো এই যে এখানে আমি ভাবছিলাম যে একটা মানে কি করে যাব না যাব, তারপরে ভাবলাম যে না, হাতে করেই নিয়ে যাই, পরে টোটোতে উঠবো। কাছেই একটা জলাশয় ছিল, এখানে আমি মাকে একটু ক্যামেরাটা ধরতে বলেছিলাম, বাট মা মানে সেই রকমভাবে আসলে ধরতে পারেনি। তো যাই হোক, বিসর্জনটা আমি এখানেই দিয়েছি। দেখো এখানে যেখানে আমাকে দেখানোর কথা, মা সেখানে জলাশয় দেখাতেই বেশি ব্যস্ত। যাই হোক, মা অনেক কাজকর্ম করেছে, সারাদিনে অনেক রান্নাবান্নার একটা ব্যাপার ছিল। একটা সময় জানো তো নবান্নতে আমাদের বাড়িতে অনেক মানুষজন আসতেন, খেতেন, কিন্তু এখন আর সেই জিনিসগুলো করা হয় না। কেন, নবান্নর দিনটা সারাদিনই মায়ের খাটাখাটনি করতে চলে যায়। 9 রকমের পদ রান্না করা তো আর চারটিখানি কথা না। আমাকে যদি কেউ বলে, আমার হয়তো 9 রকমের পদ রান্না করতে 9 দিন সময় লাগবে। যাই হোক, সে কোন 7 সকাল থেকে মা রান্না শুরু করেছিল। তারপরে আবার আমার সঙ্গে বিসর্জন বিধির জন্য মা প্রত্যেকবার যায়, এবারেরও সেটা অন্যথা হয়নি। আর মনটা খুব খারাপ লাগছিল। মাকে বললাম যে মা, তুমি তো সারা বছর আমার প্রাণের ভিতরেই থাকো, আমাদের কাছেই থাকো, মনের ভিতরেই থাকো। তো তোমার শুধু এই কি বলবো, এই অবয়বটাকে খালি আমরা বিসর্জন দিই, তা বাদে তো তুমি সারা জীবন আমার সঙ্গেই থাকো। আর আমি চেষ্টা করব সারা জীবন তোমাকে আমার সঙ্গেই রাখার, এবং পারলে উত্তরসূরিদেরকে এই জিনিসটা দিয়ে যাওয়ার। জানি না তারা কতটুকুন নেবে বা তারা কতটুকুন ভক্তি ভরে করবে, তবে চেষ্টা করব আমি তাদের মধ্যেও সুন্দরভাবে জিনিসটা দিয়ে যাওয়ার, এবং তারাও যেন ভক্তিভাবে করে সেই মানসিকতাটা দিয়ে যাওয়ার। তো যাই হোক, এই যে মায়ের কাছ থেকে একটা ঘট নিয়ে নিলাম, যে এখানকার জলটা একটু তুলে নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে, আর ওই রকমই 7 দিন রাখতে হবে জলটাকে। তো সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম। আর কোনো দিন যেহেতু জলাশয়ে নামি না, তার জন্য একটু বেশ ভয়ই লাগছিলো। হ্যাঁ, সুইমিং শিখেছি, সেটা সুইমিং পুলে, এই ধরনের ওপেন জলাশয়ে সত্যি কথা বলতে কি কোনো দিন আমি নামিনি। তো এই যে জলটা নিয়ে নিলাম, আর আমাদের কিন্তু যে টোটো কাকু নিয়ে এসেছিলো সেই কাকু কিন্তু দাঁড়িয়েই ছিলেন। তো তাদের বাড়িতেও শুনলাম পুজো হয়। আর তো বিসর্জন বিধি আমাদের হয়ে গেছে, আমরা আমাদের অ্যাপার্টমেন্টে নেমেও গেছি, আর এবার 1 ঘটি জলও পেয়ে গেছি। এবার নিয়ে যেয়ে সব বাড়িতে চারপাশে সব ছিটিয়ে মা যেখানটায় ছিল সেখানে রেখে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখাবো, তারপরে গোপালদেরকে স্নান করাবো।
আর টোটো কাকুদের কাছে যে কথাটা শুনলাম, উনি বললেন যে এটা নাকি ঘটিদের পুজো। উনি আমার হাতে সরাটা দেখার পরে জিজ্ঞেস করলেন যে তোমরা কি ঘটি? তো আমি বললাম না, আমরা তো বাঙাল। তো বললেন তাহলে তুমি এই পুজোটা করছো কেন? তো আমি বললাম আমার এমনি ভালো লাগে, তাই আমি 3 বছর হলো শুরু করেছি। তখন উনি বললেন যে এই পুজোটা নাকি ঘটিদের, সেটা তো আমি জানতাম না। তো যাই হোক, এই যে ছাদে চলে আসলাম, আর এখানে আমাদের কাক বলি দেওয়া হয়। কাক বলি অর্থাৎ আমাদের যে নতুন অন্নটা হয়, সেই নতুন অন্নটা আমরা পূর্বপুরুষদেরকে দিই, আর ফাঁকা জায়গাতে দিতে হয়। সাধারণত তুলসী মঞ্চেই আগে দেওয়া হতো, কেন কি তুলসী মঞ্চটা উঠোনে থাকতো। তো এখন তো আর সেটা উঠোনের কোনো ব্যাপারই নেই এই বড় বড় বিল্ডিংয়ের মধ্যে, তাই আমরা ছাদেই এটা দেওয়ার চেষ্টা করলাম। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র যে ইতু পুজো করেছি তা নয়, আজকে আমাদের বাড়িতে নবান্নও হচ্ছে। তো সেই জন্য নবান্নতে মা 9 রকমের পদ রান্না করছে। আর এখন বাজে মানে 2:30, সেই সকাল থেকে মা রান্না করে যাচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই মাকে। ঘরে সব রান্না হচ্ছে। এখানে হচ্ছে পালং শাক, আর এখানে হচ্ছে আমার ভাতের জলটা ফুটছে, কেন আমি আজকে এগুলো কিছুই খাবো না। আমি খাবো শুধুমাত্র হচ্ছে আলু সেদ্ধ ভাত, কেন আজকে আমার ইতু ব্রত আছে। এখানে কাঁচা টমেটোর চাটনি হয়েছে, আর এখানে ভাইয়ের ভাতটা হচ্ছে, আর এখানে মিক্সড ভেজ ডাল হয়েছে। আর কি কি করবে আজকে? বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা। হ্যাঁ, এই যে কাটা হয়ে গেছে। শিম চচ্চড়ি, হ্যাঁ। আরেকটা হয় মিষ্টি কুমড়া তরকারি, না হলে ফুলকপির ডালনা। আচ্ছা, আর মাছ তো আনাই আর আছে, এই পায়েস পায়েস হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। পায়েস তো দেখেছে সবাই, ইতু লক্ষ্মী মাকে দিয়েছিলাম। হ্যাঁ। তো এই হচ্ছে মেনু। তো মোটামুটি আমাদের 9 রকমের পদ হবে আজকে, আর সেটা হয়তো রাত্রেবেলায় আমরা দেখাবো। আর রাত্রেবেলায় কি কি স্পেশাল আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে এখন হচ্ছে একদমই আমার ফোনে চার্জ নেই, এখন ফোনটা চার্জ দেবো, তারপরে আবার পরে বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে সন্ধ্যেবেলা থেকে আমি কি করেছি না করেছি সেটা একটা শর্টসের আকারে তোমাদের কাছে অলরেডি চলে এসছে। আমি পরপর 2 দিন 2টো শর্টস দিয়েছি। তার মধ্যে প্রথম যে শর্টসটা দিয়েছি সেটা হচ্ছে আজকের দুপুরবেলাকার যে মানে কাজকর্ম করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি কয়েকটা তোমাদের প্রশ্নের রিপ্লাই দেব, আর একটা টোটকাও বলবো। তো সেটা একটু সেই জিনিসগুলো আসলে আমার একটু মনে হয় ক্লিয়ার করা দরকার ছিল তোমাদের সঙ্গে। মধ্যে পারমিতা বুনু আমাকে বলেছো যে আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের রুটিনটা আমি কেন দিচ্ছি না, সেটা দিতে হবে। তো আমি এর আগের বহু ভিডিওতে আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারে কি কি আমি ইউজ করি, আমি কি কি চুলের জন্য ট্রিটমেন্ট নিয়েছি, সব আমি বলেছি। কিন্তু সামহাও তুমি হয়তো সেই ভিডিওটা মিস করে গেছো, যার জন্য হয়তো তুমি সেই ভিডিওটা দেখোনি, বা সেই জন্য তুমি আমাকে বারবার করে আবার রিকোয়েস্ট করছো। আর আমার যে চ্যানেলটা হচ্ছে পুজো পাঠ দেখতে মানুষ বেশি ভালোবাসে। তো সেখানে আমি যদি একটা পুরো ভিডিও স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের উপর করি না, তাহলে মানুষ আসলে সেটা দেখবে না। তো সেই জন্য আমি এখন এই বিষয়টা আর দেখাচ্ছি না, স্কিপ করছি জিনিসটা। আরেকজন বলেছো যে আমার ঠাকুর মন্দিরটা একটু ঘুরে দেখাতে। ও, আর আরো একটা কথা বলি, যদি মাঝখানে কোনো কোনো সময় পাই আমি আরো একবার শেয়ার করে দেবো যে আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের রুটিনটা। কিন্তু প্লিজ বারবার করে একই ভিডিও দেখাতে বলো না, কেন আমিও একটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখো এবং তারপর যদি একই ভিডিওর ডিমান্ড তোমরা বারবার করে করতে থাকো, তাহলে সেটা খুব মুশকিল, বারবার করে একই জিনিসের উপর ভিডিও বানানো। তো আমি চেষ্টা করবো সামনে অন্য কোনো ভিডিওর মধ্যে একটু মাঝখানে কিছু ঢুকিয়ে দেওয়ার সেই জিনিসগুলো। তো দেখি কবে দেওয়া যায় সেটা। আরেকজন আমাকে বলেছো যে সে আমার ভিডিওতে মানে প্রায়শই কমেন্ট করো, কিন্তু তোমার নামটা অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, তোমার একটা কোনো মানে চ্যানেল আইডি থেকে নামটা আসে। তো যাই হোক, সেই ভাই আমাকে বলেছো যে আমার ঠাকুর ঘরটা ঘুরে দেখাতে। তো ট্যুরে মানে এই বাড়িতে যখন আমি শিফট করি তখন আমি পুরো হোম ট্যুর দিয়েছিলাম। তো তখন আমি যেই ঘরটায়, আমার তো এটা ফ্ল্যাট বাড়ি, এরকম আলাদা করে ঠাকুর ঘর আসলে কিছু নেই। একটা ঘরকে আমরা এখন আপাতত ঠাকুরের জন্য রেখেছি, পরবর্তীতে সেটা অন্য কিছু আমরা করতে পারি, সেরকম প্ল্যান আছে। তো এবার যেখানেই হোক ঠাকুরের তো একটা জায়গা থাকবেই। তো সেই ঠাকুরের যে মন্দির, সেই ঘরটারই একটা সাইডে 3টে ঠাকুর মন্দির আমার বসানো, আর ওই ঘরটাও আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা তুমি দেখেছো কিনা আমি জানি না। তো সামনে আগামী দিনে আমি খুব তাড়াতাড়ি রুমটা ট্যুর দিয়ে নেবো, কেন কি অনেক কিছু ফার্নিচার আমাদের নতুন এসেছে। তো একবার আমি একটা কোনো নর্মাল ভিডিওতে তোমাকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।
আরেকজন বলেছো আমাদের নামই নাও না, নাম নিই গো, লাইভ যখন করি তখন নাম নিই, সেই লাইভ সেশনে হয়তো তোমরা থাকো না, প্রত্যেকের নাম পড়ে পড়ে আমি কমেন্ট পড়ে তার অ্যান্সারগুলো দিই লাইভে। এখন জানি না কোনোদিন যদি অনেক বেশি ভিউয়ার্স হয় সেখানে আমি ঠিক মতন দিতে পারবো কিনা, সবার নাম নিতে পারবো কিনা, তবে এখনো অবধি টাচুড বলতে পারি যে যতজন আমাকে কমেন্ট করে লাইভে আমি সবার নাম নিই, সবার কমেন্ট করি, সেই জন্যই আমি লাইভে এসে জয়েন করতে বলি তোমাদেরকে। আর ভিডিওতে যেটা হয়, যেটা হচ্ছে তোমার লিভিং উইথ সায়নীতে, সেটা একটা পুজো পাঠ রিলেটেড ভিডিও থাকে। এমনি নর্মাল যদি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ হয় তাহলে সেখানে হচ্ছে আমি একটা নাম নিয়ে তাদের কথা বলতে পারি, কোনো কিছু একটা মনে করো উল্লেখ করলে, কিন্তু পুজো পাঠের ভিডিওতে আসলে ওই রকম ভাবে কারোর নাম নিয়ে দেখানো যায় না। হ্যাঁ, কেউ রিকোয়েস্ট করলে, কোনো পূজাবিধির অনেক বেশি রিকোয়েস্ট করলে সেগুলো আমি নাম মেনশন করতাম আগে, এখন আর করি না। কেন কি সেই জায়গাটাতে আমার মনে হয় যে যে পুজো পাঠটা তোমরা দেখতে চেয়েছো সেটা তাড়াতাড়ি তোমাদেরকে ডেলিভারি দেওয়াটা খুব প্রয়োজনীয়, তো সেই জিনিসগুলো আমি মাথায় রেখে কাজ করি। আর আরেকটা জিনিস আমার যেটা হচ্ছে সায়নিস ব্লগ, সেখানেও দেখবে মোটামুটি কিন্তু একটা পুজোকে নিয়ে দেখানো হয় বেশিরভাগ সময়, তো সেইখানে বা হয়তো আমি আমার লাইফের কিছু গল্প বলছি যেগুলো শুনতে তোমরা বেশি ভালোবাসো, তো সেই জিনিসগুলোর মধ্যে না নামটা আসলে নেওয়া যায় না। যারা এমনি থরলি হয়তো এই আমি রান্না করছি, এই দেখো আজ এখন আমি এইটা করছি, বা পরিবারের সঙ্গে গল্প করছি, এই ধরনের যারা ব্লগ বানায় তারা নামগুলো নিতে পারে, কিন্তু আমরা যারা পিছনে ভয়েস ওভার দিয়ে করি না তাদের ক্ষেত্রে ওই নামগুলো নেওয়াটা হয়তো সেই সময় সেই মানে কি বলবো, সেই টপিকটার উপরে হয়তো মানে জিনিসটা যায় না, যার জন্য আমরা বলি না। আর লাইভে তো সবসময় নাম নিই, এরপরের বার তুমি লাইভে জয়েন হয়ে অবশ্যই আমি তোমার নামটা নেব। এবার আমি তোমাদেরকে টোটকাটা বলবো যে কি টোটকাটা করতে হবে। সেটা হচ্ছে 2025 সাল আসছে, আমরা সবাই চাই যে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর ধন সম্পদ সবসময় থাকুক, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকুক, এই জিনিসটা আমরা সবাই চাই এবং সেটা দিন দিন বাড়ুক, এটাই আমরা চাই। তো 2025 সাল হচ্ছে মঙ্গল গ্রহের খুব প্রভাব থাকবে 2025 সালে। আর আমরা জানি যে মঙ্গল বারের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে হনুমানজি, আর হনুমানজি হচ্ছেন সংকট মোচন। আর হনুমান চালিসায় আমরা সবসময় পড়ে থাকি যে তার স্মরণে কিছু নিয়ে তুমি বসে থাকলে সে সবসময় সেই জিনিসটা রক্ষা করে। তো প্রথম দিনের কথা আমি বলছি 2025 সালে, এটা করে দেখো তোমরা মালামাল হয়ে যাবে, তোমাদের প্রচুর ধন সম্পত্তি আসবে বাড়িতে, বিভিন্ন সোর্স থেকে টাকা আসতে শুরু করবে। তো কি করবে, একটা হলুদ রঙের কাপড়ের টুকরো নেবে, নতুন কাপড় হলে খুব ভালো হয়, দর্শকর্মের দোকানে তুমি হলুদ কাপড়ের টুকরো পেয়ে যাবে, তাতে লাল রঙের সিঁদুর ঠিক এই মুদ্রায়, মানে এরকম ভাবে সিঁদুরটাকে তুলবে, তুলে এরকম ভাবেই রাখবে সিঁদুরটাকে ঠিক এই মুদ্রাটায়। তো তুলবে, দিয়ে ওই হলুদ কাপড়ের মধ্যে একটু লাল সিঁদুর দেবে, একটা টাকা রাখবে, তার সঙ্গে হচ্ছে হলুদ রঙের যে সর্ষেটা পাওয়া যায়, মানে যেটাকে আমরা সাদা সর্ষে বলি, সেই সর্ষেটা অল্প একটু রাখবে, তার উপরে একটা সুপুরি রাখবে, রেখে ওই হলুদ কাপড়টাকে একটা লাল সুতো দিয়ে এরকম ভাবে মুড়বে। 3 বার মুড়তে পারো, 5 বার মুড়তে পারো, কোনো মন্ত্র তোমাকে বলতে হবে না। এবং হনুমানজিকে জানাবে যে আমার এই বছর তুমি আমার যা ধন সম্পত্তি আছে তার 4 গুণ বা 5 গুণ করে দাও, এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে অর্থ নিয়ে এসে দাও হনুমানজি, এটা বলে নিয়ে ওটাকে জাস্ট এরকম করে 3 বার বা 4 বার 3 বার বা 5 বার গিট দিয়ে ওটা তোমার পয়সা যেখানে তুমি রাখো, টাকা যেখানে রাখো তোমার বাড়িতে, সেইখানে রেখে দেবে। এবং ওটা 1 বছর মানে 2025 সালটা পুরোটা থাকবে। পরের বছর তুমি ওটাকে জলেও দিয়ে দিতে পারো, বা তোমার কোনো গাছের গোড়ায় তুমি জিনিসগুলোকে দিয়ে দিতে পারো। তো এইভাবে রেখে দেখো, আমার মনে হয় হনুমানজির কৃপায় অনেক 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 তোমার মানে লাভ হবে। আর যেহেতু 2025 সালটা পুরোপুরি মঙ্গল গ্রহের প্রভাব থাকবে, তো যারা মঙ্গলবারে জন্মেছো যে জাতক এবং জাতিকা, তারা অবশ্যই হনুমানজির পুজো করবে। এবং যারা মঙ্গলবারে জন্মাও নি, এমনি জাতক জাতিকা অন্য বারে জন্মেছো, তারাও প্রত্যেকে হনুমানজির শরণাপন্ন থাকবে সবসময়। প্রত্যেক মঙ্গলবার শনিবার হনুমানজির একটু যা হোক, যেরকম হোক, একটা জবা ফুল পায়ে দেওয়া হোক, বা বক্ষে একটা তুলসী পত্র
বেলপত্র দেওয়া হোক, যাই হোক, যেরকমভাবে হোক হনুমানজিকে মানার চেষ্টা করবে। দেখবে এই বছরটা 2025 সাল ভীষণ ভীষণ প্রসপ্যারিটি নিয়ে আসবে তোমাদের জন্য, আর প্রচুর ধন সম্পদের বর্ষা হবে। আর বাকি আরও অনেক টোটকা তোমাদেরকে আগামী দিনের ভিডিওগুলোতে আমি দিতে থাকবো। এই ভিডিওটা যেতে একটু দেরি হবে, কেন কি আমি এর মধ্যে শর্টস ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখারও আমি তোমাদেরকে অনুরোধ করব, কেন কি সেটার উপরেও আমি প্রচুর খাটাখাটি করছি। তো সবগুলো ভিডিওকেই ভালোবাসা দিলে আমার খুব ভালো লাগবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবেই সায়নিস ব্লগকে আরও অনেক অনেক বেশি ভালোবাসা দিতে থেকো। চলো আজকের মতন এখানেই শেষ করছি। টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।